হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীনতা কাকে বলে এবং স্বাধীনতার যে রক্ষা কবচ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, সিইউবিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 1 এবং পাশের ক্ষেত্রে বা জেনারেলদের ক্ষেত্রে এমডিসি 1। প্রশ্ন হচ্ছে স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এটা অনার্সের ক্ষেত্রে 20 নম্বরের প্রশ্ন এবং জেনারেলদের জন্য 15 নম্বরের প্রশ্ন। তা প্রথমে আমাদের আলোচনা করতে হবে যে স্বাধীনতা কাকে বলে। দেখো, স্বাধীনতা বলতে সেই ক্ষমতাকে বোঝায় যার দ্বারা মানুষ ইচ্ছা মতো তার চলাফেরা করতে পারে বা ইচ্ছা মতো তার যে অধিকার সেই অধিকারকে ভোগ করতে পারে। তাহলে কি বলা যাচ্ছে? সাধারণভাবে স্বাধীনতা বলতে কি বোঝায়? যে মানুষ তার ইচ্ছা মতো যে অবাধ যে অধিকার সেই অধিকার সে ভোগ করে, সেই ক্ষমতাকে বলা হচ্ছে স্বাধীনতা। তবে এখানে মনে রাখতে হবে এই স্বাধীনতা কিন্তু অবাধ বা অনিয়ন্ত্রিত নয়। কারণ অবাধ অনিয়ন্ত্রিত সীমাহীন যদি স্বাধীনতা মানুষকে দেওয়া হয় তাহলে স্বেচ্ছাচারিতা দেখা দেবে, স্বৈরাচারিতার নামান্তরে পরিণত হবে। এই জন্য জন স্টুয়ার্ট মিল বলছেন যে স্বাধীনতা হচ্ছে সেই লক্ষ্য যে লক্ষ্য কোনো ব্যক্তি বা সমষ্টিগতভাবে যেটাকে অর্জন করতে চায়। অর্থাৎ কোনো ব্যক্তি বা সমষ্টিগতভাবে যে লক্ষ্য বা যে অধিকার অর্জন করা হয় সেই অধিকারকে আমরা বলি স্বাধীনতা। এই স্বাধীনতা মানুষের যে আত্মশক্তি সেই আত্মশক্তির বিকাশে সাহায্য করে। আবার বার্কার বলেছেন, মানে রাষ্ট্রবিজ্ঞানী বার্কার, যে অধিকার বন্টনের অন্যতম নীতি হচ্ছে কিন্তু এই স্বাধীনতা। তো এই ছিল স্বাধীনতার ডেফিনেশন। অ্যাকচুয়ালি স্বাধীনতা কথাটি ইংরেজি লিবার্টি কথা থেকে এসছে এবং এই লিবার্টি কথাটি আবার লাতিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ দাঁড়ায় উৎপত্তিগতভাবে দেখতে গেলে যে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারকে বোঝায়। এবং এই নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারটি কিন্তু আবার সীমাহীন বা অবাধ নয়। কারণ যদি অবাধ স্বাধীনতা সবাই ভোগ করে তাহলে একজন আরেকজনের স্বাধীনতা হস্তক্ষেপ করবে, তখন অন্যের স্বাধীনতায় ব্যাঘাত ঘটতে পারে। এই কারণে এই স্বাধীনতা রাষ্ট্র সার্বিক কল্যাণের উদ্দেশ্যে নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করে। তাই এখানে স্বাধীনতা বলতে এক কথায় বোঝা যায় যে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারকে আমরা বলি স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানী বার্কার, জন স্টুয়ার্ট মিল তারাও এই একই কথা বলেছেন। এবার আসি যে স্বাধীনতার রক্ষা কবচ। রক্ষা কবচ মানে যে স্বাধীনতার যে অধিকার সেই অধিকারকে কিভাবে রক্ষা করা যায়। তো সেই রক্ষা কবচের 7টি কবচ আছে। টোটাল 7টি কবচ নিয়ে আমি আলোচনা করব। দেখো, প্রথমে রয়েছে এক, সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকার। আমরা জানি যে আমাদের ভারতের কথা যদি বলি, ভারতের সংবিধানে নাগরিকরা অনেকগুলি মৌলিক অধিকার ভোগ করে। এই মৌলিক অধিকারগুলি হচ্ছে নাগরিকদের স্বাধীনতা এবং এই মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য এই সংবিধানকে রক্ষা করেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি দেখেন যে জনগণের যে অধিকার, যে স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, এমন কোনো আইন, এমন কোনো মামলা যদি আসে, তখন সঙ্গে সঙ্গে সেটাকে খারিজ করে দেন সংবিধান বিরোধী বলে। এইভাবে দেশের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এনারা সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে মৌলিক অধিকার সেগুলোকে রক্ষা করেন এবং এইভাবে স্বাধীনতাকে প্রোটেকশন বা রক্ষা করা হয়। তো এটা ছিল প্রথম রক্ষা কবচ। এরপরে দেখো রয়েছে মন্তেস্কু, বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু। তিনি একটা থিওরি দিয়েছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং এই তত্ত্বেরই সমর্থন করেছেন ম্যাডিসন এবং ব্ল্যাকস্টোন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে আগে শাসন, আইন এবং বিচার, এই যে 3টি ভাগ, শাসন, আইন, বিচার, এগুলো একসাথে ছিল। ফলে একটা তালগোল পাকানো অবস্থায় ছিল, একটা জটিল পরিস্থিতি ছিল এবং এগুলো যার হাতে ছিল তিনি একটা সুপার পাওয়ার ভোগ করতেন। এই কারণে মন্তেস্কু এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থাৎ ক্ষমতাকে বিভাজন করার নীতি নেন বা নীতির কথা বলেন। শাসন বিভাগ আলাদা, বিচার বিভাগ আলাদা, আইন বিভাগ আলাদা এবং প্রতিটা বিভাগ আলাদা আলাদাভাবে শাসন করবে, আলাদা আলাদাভাবে চলবে। এতে করে একজন ব্যক্তি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারবেন না বা একটি বিভাগ আরেকটি বিভাগের উপর কর্তৃত্ব ফলাতে পারবে না। এতে করে আখেরে সাধারণ জনগণের সুবিধা হবে, তাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলো সুরক্ষিত থাকবে। তাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
স্বাধীনতার গুরুত্বপূর্ণ একটি রক্ষা কবচ। এরপরে রয়েছে অধ্যাপক ডাইসি যে বক্তব্যটা রেখেছেন যে আইনের অনুশাসন, যে বিভিন্ন আইন আছে সে আইনের যে শাসন এবং আইনের যে নীতি বা ধারা, সেই ধারাগুলোর সাহায্যে স্বাধীনতাকে রক্ষা করা হয়। অর্থাৎ আইনের দ্বারা যে শাসন প্রতিষ্ঠিত হয়েছে দেশে সংবিধান কর্তৃক, সেই আইনের শাসন বা আইনের অনুশাসনের মাধ্যমে সংবিধানকে রক্ষা করা হয় এবং সংবিধানের নাগরিকদের যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারকে সুরক্ষিত করা হয়। তাই এখানে অধ্যাপক ডাইসি আইনের অনুশাসনকে একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে উল্লেখ করছেন। এরপরে দেখো রয়েছে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি। এগুলি কি? গণ উদ্যোগ, গণভোট, পদচ্যুতি এগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, এগুলো প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা। গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র আছে, পরোক্ষ গণতন্ত্র আছে। তাই প্রত্যক্ষ গণতন্ত্রের একটি বিষয় হচ্ছে এই গণভোট বা যে এখানে বলা হচ্ছে যে গণ উদ্যোগ। এগুলো প্রত্যক্ষ গণতান্ত্রিক এই পদ্ধতিগুলি স্বাধীনতাকে রক্ষা করে। স্বাধীনতার আরেকটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে দায়িত্বশীল সরকার। জনগণ ভোট দিয়ে গণতান্ত্রিক দেশে একটা সরকারকে প্রতিষ্ঠা করে এবং সেই সরকারের কাজ কি? জনগণের অধিকারকে রক্ষা করা, জনগণের সুবিধা অসুবিধা দেখা। অর্থাৎ একটা দায়িত্বশীল সরকারের কর্তব্য থাকে নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করা। তাই একটা দায়িত্বশীল সরকারও কিন্তু স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এরপরে দেখো রয়েছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতা একটি কেন্দ্রে থাকবে না, একটা জায়গায় আবদ্ধ থাকবে না, ক্ষমতা ছড়িয়ে থাকবে, বিকেন্দ্রীভূত হবে, বিভিন্ন কেন্দ্রে থাকবে ক্ষমতা। যেমন কেন্দ্র সরকার, আবার একাধিক রাজ্য সরকার রয়েছে। তাহলে এখানে ক্ষমতা ভাগ করে দেওয়া হলো, কেন্দ্র সরকারের হাতে কিছু ক্ষমতা, রাজ্য সরকারের হাতে কিছু ক্ষমতা। প্রাচীনকালে ইতিহাসে আমরা দেখি যে স্বায়ত্ত শাসন যেমন চোল আমলে ছিল, সম্রাট একটি রাজধানীতে বসে রাজত্ব করতেন আর বিভিন্ন গ্রামগুলো শাসিত হতো নিজেদের মতো করে। সেখানে রাজার একজন প্রতিনিধি থাকতেন, কিন্তু তিনি জাস্ট উপস্থিত থাকতেন। আর গ্রামগুলিতে ভোটের মাধ্যমে একটা সমিতি গঠিত হতো, সেই সমিতি সেই গ্রামটাকে পরিচালনা করতো। অর্থাৎ গ্রামের জনগণ নিজেদের শাসন নিজেরাই করে। এখন আধুনিক কালে আমরা পঞ্চায়েত ব্যবস্থায় যার রূপটা আমরা দেখতে পাই, পঞ্চায়েতের মাধ্যমে আমরা গ্রামে কি করি, গ্রামের সমস্যা গ্রাম সভার মাধ্যমে মেটাই। তার উপরে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে মিটিং হয় এবং এই যে ব্যবস্থাটা, এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, এটাকে স্বায়ত্তশাসন ব্যবস্থা বলা হয়। অর্থাৎ নিজেদের শাসন আমরা নিজেরাই করি। এখানে ক্ষমতা কিন্তু বিকেন্দ্রীভূত হয়ে গেল। একটা কেন্দ্রে সরকারের হাতেই যে সমস্ত ক্ষমতা বা রাজধানীতে যে সমস্ত ক্ষমতা রয়েছে তা কিন্তু নয়, ক্ষমতা বিভিন্ন বিভাগের হাতে অল্প অল্প করে দেওয়া আছে। এই ব্যাপারটা স্বাধীনতাকে রক্ষা করে, স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। তবে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ যে রক্ষা কবচ সেটি হচ্ছে কিন্তু সদা জাগ্রত জনমত। যখনই জনগণ দেখবে যে তার স্বাধীনতার হস্তক্ষেপ করছে সরকার বা কোনো কারণবশত স্বাধীনতা ধ্বংসের পথে, স্বাধীনতার উপরে বাধা সৃষ্টি হচ্ছে, তখনই জনমত গড়ে উঠবে, জনমত তখন গর্জে উঠবে। এবং এই সদা জাগ্রত জনমত তাদের যে স্বাধীনতাকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, এবং এই সদা জাগ্রত জনমতই হচ্ছে স্বাধীনতার সব থেকে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। জনগণ তাদের যে অধিকার, মানুষ তার যে অধিকার, তার যে স্বাধীনতা, সে নিজেই তাকে বাঁচিয়ে রেখেছে, সে নিজেই তার রক্ষা কবচ। কারণ যখনই স্বাধীনতা ক্ষুণ্ণ হবে মানুষ কিন্তু মিছিল করবে, সভা করবে, ধর্ণা করবে, অনশন করবে, বিদ্রোহ করবে, আন্দোলন করবে, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তাই সদা জাগ্রত জনমতই হচ্ছে সব থেকে বড় রক্ষা কবচ। তো এই ছিল মূল বিষয় আলোচনার। স্বাধীনতা কাকে বলে প্রথমে লিখতে হবে এবং তারপরে তার যে রক্ষা কবচগুলো রয়েছে, সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকার, মন্তেস্কুর মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি, তারপরে রয়েছে দায়িত্বশীল সরকার, সদা জাগ্রত জনমত, আইনের অনুশাসন ডাইসির মত অনুযায়ী, এইগুলোই কিন্তু হচ্ছে রক্ষা কবচ। এগুলো পরপর ধাপে ধাপে লিখলে এর অ্যান্সার কমপ্লিট হবে। তাই এই মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের দিতে পারলাম। এর যে প্রপার অ্যান্সার আছে, কোয়ালিটি অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অনেস্টলি তোমাদের সামনে আলোচনা করছি। আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলির সমালোচনামূলক বিশ্লেষণ করো, অথবা স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তা প্রথমে আমাদেরকে দেখতে হবে স্বাধীনতার সংজ্ঞা। রাষ্ট্রচিন্তার জগতে স্বাধীনতার আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা বা লিবার্টি শব্দটি লাতিন শব্দ লাইবার থেকে এসেছে,
সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু স্বাধীনতা শব্দটি এই অর্থে ব্যবহৃত হয় না। বস্তুত অবাধ, অনিয়ন্ত্রিত, সীমাহীন স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতার নামান্তর। এই কারণে স্বাধীনতা বলতে অবাধ ও অনিয়ন্ত্রিত অধিকারকে বোঝায় না। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতার সংজ্ঞা নির্দেশ করেছেন। জন স্টুয়ার্ট মিলের মতে স্বাধীনতা হলো সেই লক্ষ্য যা মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে অর্জন করতে চায়। তার মতে স্বাধীনতা হলো ব্যক্তির আত্মশক্তির পরিপূর্ণ বিকাশ। বার্কারের অভিমত অনুসারে স্বাধীনতা হলো অধিকার বন্টনের অন্যতম প্রধান নীতি। তার মতে রাষ্ট্র কর্তৃক আইনগত স্বীকৃত অধিকার ভোগের ক্ষমতা হলো স্বাধীনতা। অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কির মতে স্বাধীনতা হলো এমন একটি পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের সুযোগ পায়। স্বাধীনতার রক্ষা কবচ। সমাজবদ্ধ মানুষের জীবনে স্বাধীনতা বলতে কখনো অবাধ বা অনিয়ন্ত্রিত স্বাধীনতাকে বোঝায় না। সমাজের সামগ্রিক কল্যাণের স্বার্থে রাষ্ট্র আইনের দ্বারা মানুষের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। আইন হলো স্বাধীনতার প্রধান রক্ষা কবচ। একজনের স্বাধীনতা অন্যজনের সহযোগিতার উপর নির্ভরশীল। তাই ব্যক্তি স্বাধীনতার যথাযথ সংরক্ষণের জন্য কিছু বিশেষ ব্যবস্থার প্রয়োজন। যে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থাতেই স্বাধীনতার সংরক্ষণ ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আদর্শ ভ্রষ্ট সরকার জনগণের স্বাধীনতা রক্ষার বদলে সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য রাষ্ট্রীয় আইনকে কাজে লাগায়। এই কারণে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণে কয়েকটি রক্ষা কবচ থাকা প্রয়োজন। ল্যাস্কির মতে সমাজে মুষ্টিমেয় শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা থাকলে তা গরিষ্ঠ অংশের স্বাধীনতার পরিপন্থী হয়ে ওঠে। ল্যাস্কির অভিমত হলো সমাজে সকলের স্বাধীনতা নিশ্চিত করতে হলে স্বাধীনতার রক্ষা কবচের প্রয়োজন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে যেসব নিম্নলিখিত রক্ষা কবচগুলি গুরুত্ব স্বীকৃত সেগুলি হলো, দেখো, প্রথমে রয়েছে এক, লিপিবদ্ধ মৌলিক অধিকার। সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলিকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে গণ্য করা হয়। সংবিধানে সুস্পষ্টভাবে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকলে জনগণ সেগুলি সম্বন্ধে অবহিত হওয়ার সুযোগ পায়। এর ফলে অধিকারগুলি লঙ্ঘন করা হলে জনগণ সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পারে। সরকার যদি মৌলিক অধিকার লঙ্ঘন করে তাহলে জনগণ সাংবিধানিক পদ্ধতিতে নিজেদের অধিকার রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলির সম্ভাব্য লঙ্ঘনের বিরুদ্ধে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের ব্যবস্থা করা হয়েছে। ভারত ছাড়াও যেসব দেশের সংবিধানে নাগরিকদের জন্য লিপিবদ্ধ মৌলিক অধিকারের ব্যবস্থা করা হয়েছে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র, গণসাধারণতন্ত্রী চীন প্রভৃতি দেশ। প্রসঙ্গত বলা যায় মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকলে ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত থাকবে, তা কিন্তু নয়। কারণ জনগণ অজ্ঞ ও অশিক্ষিত হলে মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে না। অন্যদিকে যেখানে লিখিত সংবিধানের অস্তিত্ব নেই সেখানে মৌলিক অধিকার ভোগ থেকে জনগণ বঞ্চিত থাকে তাও নয়। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হলো গ্রেট ব্রিটেন। ব্রিটিশ জনগণ যথেষ্ট পরিমাণ মৌলিক অধিকার ভোগ করে থাকেন। এরপরে দেখো 2 নম্বর যেটা রক্ষা কবচ রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রবিজ্ঞানী মন্তেস্কু, ম্যাডিসন, ব্ল্যাকস্টোন প্রমুখ ক্ষমতার স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে সরকারের সমস্ত ক্ষমতা একজন মাত্র ব্যক্তি বা একটি মাত্র বিভাগের হাতে থাকলে স্বৈরাচারের সম্ভাবনা দেখা দেয়। এর ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। সেজন্য রাষ্ট্রীয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ প্রয়োজন। সরকারের কাজকর্ম পরিচালিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের দ্বারা। এই 3টি বিভাগের মধ্যে সুস্পষ্টভাবে ক্ষমতার পৃথকীকরণ থাকলে প্রত্যেকটি বিভাগ স্বাধীনভাবে নিজ নিজ দায়িত্ব সম্পাদন করতে পারে। এতে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা কম থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ করা হয়েছে, তবে সেখানেও রাষ্ট্র ক্ষমতার সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ করা যায়নি। অনেকে মনে করেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ কখনো স্বাধীনতার প্রকৃত রক্ষা কবচ হতে পারে না। ব্রিটেনের সংসদীয় ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত হয়নি, কিন্তু ইংরেজরা মার্কিনীদের চেয়ে কম স্বাধীনতা ভোগ করে না। তবে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য না হলেও বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ একান্ত আবশ্যক। স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ না থাকলে জনগণের নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাষ্ট্র নাগরিক অধিকার ক্ষুণ্ণ করলে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না, যার ফলে ব্যক্তি স্বাধীনতা উপেক্ষিত হয়। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট, আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসি আইনের অনুশাসন বা রুল অফ লকে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে বর্ণনা করেছেন। ডাইসির মতে আইনের অনুশাসন বলতে বোঝায় 1, সাধারণ আইনের সর্বাত্মক প্রাধান্য,
2 আইনের চোখে সমতার নীতি অনুসরণ। 3 সাধারণ আইন দ্বারা নাগরিক অধিকারগুলির সংরক্ষণ। এর ফলে সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ থাকে না, ফলে ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। তাছাড়া সবার জন্য একই আইনের অস্তিত্ব থাকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত কেউই বাড়তি সুবিধা ভোগ করতে পারে না। অলিখিত শাসনতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেন আইনের অনুশাসনের নীতিটিকে পুরোপুরি গ্রহণ করেছে। আইনের অনুশাসনের মাধ্যমে গ্রেট ব্রিটেনের নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হয়। অবশ্য শ্রেণী বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার আইনের দৃষ্টিতে সমতার নীতিটির বাস্তবায়ন আদৌ সম্ভব কি না সেই বিষয়ে অনেকে প্রশ্ন তোলেন। এক্ষেত্রে সমাজের দরিদ্র শ্রেণী আইনি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। অধ্যাপক ল্যাস্কি এই কারণে মন্তব্য করেন, যতক্ষণ না শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয় ততক্ষণ আইনের দৃষ্টিতে সমতা রূপায়িত হতে পারে না। এরপরে দেখো 4 নম্বর, যেটা রক্ষা কবচ, দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল সরকার হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। এক্ষেত্রে সরকার আইনসভায় জনগণের প্রতিনিধিদের কাছে দায়বদ্ধ থাকে। তাছাড়া আইনসভার ভিতরে ও বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে সরকার জনগণের স্বাধীনতা ক্ষুণ্ণকারী কোনো কাজ করতে সাহস পায় না। সুসংবদ্ধ বিরোধী দল জনমতকে সজাগ রাখতে সাহায্য করে, তবে শক্তিশালী বিরোধী দল ছাড়া দায়িত্বশীল শাসন ব্যবস্থা সফল হতে পারে না। এরপরে দেখো 5 নম্বর রক্ষা কবচ, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলিকে স্বাধীনতার উল্লেখযোগ্য রক্ষা কবচ হিসাবে গণ্য করা হয়। সরকার নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করলে জনগণ প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি সরকারকে ক্ষমতাচ্যুত করাও সম্ভব হয়। অবশ্য বর্তমানে বৃহৎ আয়তন ও জনবহুল দেশগুলিতে এসব পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, সুইজারল্যান্ডে বর্তমানে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলি আংশিকভাবে চালু রয়েছে। এরপরে দেখো 6 নম্বর যে পয়েন্ট রয়েছে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে স্বীকৃত। প্রশাসনিক ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়ে পড়লে শাসন বিভাগের স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখা দেয়, ফলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। অধ্যাপক ল্যাস্কি বলেন, যে রাষ্ট্রে কেন্দ্রের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাই স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির মধ্যে ক্ষমতার বন্টন করা প্রয়োজন। এর ফলে নাগরিকরা পূর্ণ মাত্রায় ব্যক্তি স্বাধীনতা ভোগের সুযোগ পায় এবং তাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। এভাবে ক্ষমতা বিকেন্দ্রীকরণ চালু হলে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে শাসক গোষ্ঠী স্বেচ্ছাচারী হতে পারে না। তবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে শুধুমাত্র কেন্দ্রীয় ও আঞ্চলিক স্তরে ক্ষমতা বন্টনকে বোঝায় না, স্থানীয় স্তরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির হাতে আঞ্চলিক প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়াকেও বোঝায়। এক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা দক্ষতার অভাব দেখা দিলে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মূল লক্ষ্য বা আদর্শে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে। দৃষ্টান্ত হিসেবে আমাদের দেশে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ও শহর এলাকায় পুরসভার কথা উল্লেখ করা যায়। সদা জাগ্রত জনমত। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হিসাবে সদা জাগ্রত জনমতের কথা উল্লেখ করা হয়। স্বাধীনতার জন্য নাগরিকদের অদম্য আকাঙ্ক্ষা ও সর্বপ্রকার ত্যাগ স্বীকারের ইচ্ছা ছাড়া স্বাধীনতা রক্ষা করা যায় না। স্বাধীনতার উপর যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে নাগরিকদের সর্বদা সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে সংগ্রাম ও চরম আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। গ্রিক দার্শনিক পেরিক্লিস বলেছিলেন, চিরন্তন সতর্কতা হলো স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা হলো স্বাধীনতার মূল মন্ত্র। প্রসঙ্গত বলা যায়, সদাজাগ্রত জনমত গঠনের প্রাথমিক শর্ত হলো জনশিক্ষা ও জনসচেতনতা। এর অভাব ঘটলে জনমত কখনোই সদাজাগ্রত হতে পারে না। তাছাড়া জনমত সম্পর্কিত ধারণা স্বচ্ছতা নিয়েও সংশয় দেখা যায়। অধ্যাপক গেটেলের মতে জনমত জনগণের মতও নয়, বাস্তবে জনমত হলো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর মতামত। ধনবৈষম্যমূলক সমাজে জনমত সাধারণত অভিজাত ও ধনিক শ্রেণী নিয়ন্ত্রণ করে থাকে। পয়েন্ট, ন্যায় বিচার। নয়া উদারবাদী দর্শনের পথিকৃৎ জন রলস বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তার এ থিওরি অফ জাস্টিস নামক সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ হিসেবে অভিহিত করেন। রলস তার ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্বের প্রথম নীতিতে ঘোষণা করেন যে ব্যাপক মৌলিক স্বাধীনতায় প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। এই স্বাধীনতা প্রতিটি মানুষের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হবে। ন্যায় বিচার সম্পর্কিত তত্ত্বের দ্বিতীয় নীতিতে রলস সকলের জন্য সুযোগের এক নিরপেক্ষ বা ন্যায্য সমতার কথা তুলে ধরেন। প্রসঙ্গত বলা যায়, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা না হলে রাজনৈতিক ও সামাজিক ন্যায় মূল্যহীন। অর্থনৈতিক ন্যায় ব্যতি রেখে ন্যায় বিচার পূর্ণতা পেতে পারে না। এরপরে দেখো শেষ পয়েন্ট, যেটা রয়েছে মুক্ত বাজার ও ন্যূনতম রাষ্ট্র। নয়া উদারবাদী দর্শনের অন্যতম প্রবক্তা নোজিক তার অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া গ্রন্থে স্বাধীনতা রক্ষা কবচ হিসাবে মুক্ত বাজার মানে ফ্রি মার্কেট ও ন্যূনতম রাষ্ট্রের মিনিমাল স্টেটসের কথা বলেন।
নজিকের মতে ন্যূনতম রাষ্ট্র হলো এমন এক রাষ্ট্র যার কাজ হবে অত্যন্ত সীমিত। নিরাপত্তা রক্ষাকারী সংস্থা, প্রোটেকটিভ এজেন্সি ছাড়া রাষ্ট্রের আর কোনো ভূমিকা থাকবে না। তার মতে মানুষ নিজেই তার স্বাধীনতা অধিকারের কর্তা। নজিক এছাড়াও ব্যক্তি স্বাধীনতা উপভোগ, ব্যক্তি মানুষের পছন্দ ও চুক্তির স্বাধীনতা উপভোগের জন্য মুক্ত বাজার অর্থনীতির কথা তুলে ধরেন। স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে নয়া উদারবাদী নীতিবাদীরা যে মুক্ত বাজার ও ন্যূনতম রাষ্ট্রের কথা বলেছেন তা কিন্তু ত্রুটিমুক্ত নয়। অনেকের মতে এর ফলে এমন এক চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও ভোগবাদী বাজার মৌলবাদের জন্ম হয় যা শুধুমাত্র অভিজাত ধনিক শ্রেণীর সপক্ষে কাজ করে। এরপরে দেখো 2 লাইনের একটি উপসংহার দেওয়া আছে। পরিশেষে বলা যায়, স্বাধীনতার ধারণাটি খণ্ডিত নয়, বরং সামগ্রিক সমাজের কোনো অংশের স্বাধীনতা অস্বীকার করে প্রকৃত স্বাধীনতার পরিবেশ গড়ে তোলা যায় না। তাই নিছক আনুষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব নয়। এজন্য জনগণকে সদা সচেষ্ট থাকতে হবে। তো এই ছিল স্বাধীনতা কাকে বলে ও তার রক্ষা কবচের উপরে 15-20 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।